বেশি কাটছে। ওষুধ খেতে হয় সকালে, থাইরয়েডের ওষুধ, গ্যাসের ওষুধ সকালে খেতে হয়, তবে বাকি ওষুধ খেতে পারি। সকালে খালি পেটে দুটো ওষুধ আছে, ওটা খেয়ে একটু লিকার চা খাচ্ছি, খেতেই পাচ্ছি না আমি। এই দেখো চা, যন্ত্রণাতে মরছি, খাবো কি করে। একটু পরে কথা বলছি, আমি আর পাচ্ছি না। কি বলো তো বন্ধুরা, সকালবেলা একটু হালকা উষ্ণ গরম জল করে গার্গিল করি। একটা লিকুইড দিয়েছে, তোমাদের দেখাচ্ছি, ওটা দিয়ে গার্গিল করি, তারপরে ওষুধটা খাই। আর ওই লিকুইডটা ওষুধের দোকান দিয়ে দিয়েছে, ডাক্তার যেটা দিয়েছিল ওটা শেষ হয়ে গেছে, তো ওটার অনেক দাম, ওটা 375 টাকা। নামটা যেন কি ভুলে গেছি, দেখে বলতে হবে। তো সেই জন্যে ওটা দিয়ে গার্গিল এখন আর করছি না। এখন আরেকটা দিয়েছে, ওষুধের দোকান দিয়ে আমি কিনে নিই, মানে গিয়ে যেখান থেকে ওষুধ কিনে খাই, ওষুধের দোকানে গিয়ে বলেছি, বলার পর একটা দিয়েছে, ওটাও নিয়েছে ওরম 175 না 180 না 280 এরম নিয়েছে। আমি আনিনি তো, তো বলতে পারছি না, মেয়ে নিয়ে এসছে। তো সেই জন্যে ওই ওষুধটা দিয়ে গার্গিল করলাম, আর একটু গরম জল করে গ্যাসের ওষুধটা খেলাম, আর থাইরয়েডের ওষুধটা খেলাম। সকালে এটা আমাকে খেতে হয় খালি পেটে, আর তোমরা জানো যাদের থাইরয়েড আছে খালি পেটেই খেতে হয়, আর এটা আমি যতদিন বেঁচে থাকবো আমাকে খেতেই হবে। আর দুপুরবেলা খাওয়ার পরে, খাওয়ার আগে সুগারেরটা খেতে হয়, খাওয়ার পরে ওষুধ আছে আরও। ওষুধ তো কিনে খাচ্ছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমি যে কী করব বন্ধুরা, আমি একটু যদি হাঁটা চলা না করতে পারি, কাজ করতে না পারি, সংসারটা আমার একেবারে ভেসে যাচ্ছে। আমি কী করব। তার মধ্যে মেয়েটার জ্বর এসছে, মেয়ের জ্বরে আমার টেনশনটা আরও বেড়ে গেছে। আর আমাদের এখানে খুব মশা, মানে এই যে পাশে যে জঙ্গলটা আছে না, বাড়ি হচ্ছে এখনও হয়নি, তো এই জঙ্গলগুলো পরিষ্কারও করে না। আর মশা, কত মশাই দেখো, তোমাদের দেখাই, দেখো কত মশা, দেখো মেরেছি, কত মশা দেখো, এই দেখো, দেখো, এই দেখো। দেখেছো বন্ধুরা, এত মশা, মশার জ্বালায় নেই, দরজাটা খোলাও যায় না, বসাও যায় না, এখনো জানলা খুলিনি, এত কুয়াশা, একটু রোদ ওঠেনি, তো কী করে খুলবো। এই বসে আছি, কি করব, কিছুই তো করতে পারছি না। আর রান্না, কালকে যে রান্না করেছিলাম, ওই ডাল রয়েছে, ভাজা রয়েছে, কেউ খায়নি। কেউ বলতে মেয়ে আর আমি তো খেতে পাচ্ছি না কিছু, ভাত টাত ওই প্রেশারে সিটি দিয়ে ভাত খাওয়া যায়, গলা একদম চামচ দিয়ে 2 চামচ খেয়েই বমি হচ্ছে, তো ওটা এখন আর খাচ্ছি না। ওই যে দাদাভাই বলেছে সুজিটা খেতে, ওই সুজিটা একটু খেয়েছি, ওই 6-7 চামচ মতন খেয়েছি। খেয়ে খেয়ে তারপরে আজ এখন খাইনি, রাতে খেয়েছি, তো সেই ভাতটা রয়েছে, ওই জন্য আর কি রান্না করব, কেউ নেই খাওয়ার, রান্না কিসের জন্য করব। আর রান্নাও আমি করতে পারছি না, কালকে একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেছে আমাদের সাথে, জানি না কেন এরকম হচ্ছে বন্ধুরা, কি করব, কেউ যে নেই, আর মাও এখন আসতে পারছে না। মার বললাম না মেয়েটাকে একটু ডাকি, চলো দেখবে, আমার মেয়েটার শরীর ভালো না একদম। শোনাই বাবা, ওঠ, 10:30 বেজে গেছে, 11:15 বাজে বাবা, আস্তে আস্তে ওঠো সোনা, দাঁতটা ব্রাশ করো, করে কিছু খেতে হবে তো, তারপরে তো ওষুধটা খাবে না। সোনা মা, ওঠো বাবা আমার, ওঠো। তো দেখেছো বন্ধুরা, মেয়ে কালকে সারা রাত পড়েছে, যেহেতু মেয়ের জ্বর, মেয়ে পড়তে পারিনি, অনেক পড়া বাকি ছিল, লেখা বাকি ছিল, সেগুলো করে আমার মেয়ে ভোর 5টার সময় শুয়েছে, আমিও ঘুমাইনি। আমি সারা রাত একটু শুতে পারি না, আমার এই যন্ত্রণাতে না আমি ঘুমাতে পারি না। লবঙ্গ দিয়ে রাখি, এপাশে একটা এই পাশে একটা দিয়ে রাখি, আবার একটু পরে আবার পাল্টে আবার একটা একটা দিয়ে রাখি। একজন বলল, আমাদের পাশে একটা কাকিমা বলল যে তোর এরকম দাঁতে ব্যথা, একটু হলুদ আর একটু তেল দিয়ে লবণ দিয়ে দিতে, জানি না
কী হবে, কোনোদিন দিইনি তো, তো ভয়ও লাগছে মুখের ভিতরে তো। বাইরে হলে বন্ধুরা ঠিক আছে, মুখের ভিতরে তো সব কিছু দেওয়া যায় না, আর দিলে জ্বালা করছে, যন্ত্রণা করছে, তো এই জন্য আমি আরও দিতে পারছি না। আর ওখানে ওই যে মশাগুলো মেরেছি, একটু ঝাঁটাটা দিয়ে আস্তে করে যাই, দেখি ঝাড় দিয়ে দিই। কী করবো বলো, আমার শরীর এত খারাপ। মা সন্তোষী মা, আমাকে একটু সুস্থ করে দাও, একটু সুস্থ করে দাও, আমাকে একটু সুস্থ করে দাও। সবসময় বলছি আমাকে একটু সুস্থ করে দাও। কোনো ঠাকুর কি আমাকে দেখতে পাচ্ছে না বলো তো তোমরা? তো এই দেখো মশাগুলো মেরেছি তো, তো আস্তে করে একটু ঝাড় দিয়ে দিই। কে করবে, আমার যে সোনামা করে, তার তো শরীর খারাপ, করতে পারছে না। আর আমার জন্যই আমার মেয়েটা অসুস্থ হয়েছে, জানো তো বন্ধুরা। এই দেখো কত মশা, এই দেখো, দেখো, এই দেখো মশা, কত মশা দেখো। আমি একটু নোংরা দেখতে পারি না, আর এখন আমি কিছু করতে পারছি না। ঝাঁটাটা রেখে আসি। এই দেখো পা পোষাটা এখানে দিয়ে রেখেছি, না মজাটা। তো বন্ধুরা, আমার মেয়ে করে এই কাজগুলো করেছে কয়দিন, আমার মানে বেশ কিছুদিন আমার শরীর খারাপের পর থেকে। আর আমার সোনা ভাই এখন জ্বরে অসুস্থ, ওরও জ্বর এসছে। জ্বরটা কিছু আছে নাকি জানি না। এখন আমার মেয়ে, তার মধ্যেও জ্বরের মধ্যেও আমার মেয়ে পড়েছে। আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো, অনেক কষ্ট করে আমার মেয়েটা পড়াশোনা করছে, আর টিচার নেই, তো ওর চাপটাও বেড়েছে, একা একা পড়ছে। আমাকে বলছে মাম্মা মক টেস্ট পেপারটা কিনে দিতে পারবে? কোথার থেকে কিনে দেবো জানি না। কালকে দেখি আস্তে আস্তে মেয়েকে নিয়ে যাব হসপিটালে, আর ওই সিভিল কাজটা করবো, তোমাদের সাথে শেয়ার করব। তো জানি না বন্ধুরা, আমার মেয়ে অসুস্থ হয়ে গেছে, আমি কি করে সুস্থ? আমার নিজের অসুস্থ, মেয়েটাও একটু করতো, সেও অসুস্থ হয়ে গেছে এখন। হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এখন 8টা বাজে, 8টা 10 বাজে, এখনই দেখো 8টা 10 বাজে ঘড়িতে। তো বন্ধুরা, তোমাদেরকে বলি আমার জ্বরটা একটু কমেছে, এখন জ্বর নেই, একদম হালকা আছে। তো ঠিক আছে, এইটুকু জ্বর হলো তবু সহ্য করা যায়, কিন্তু 102 জ্বর থাকলে জ্বরটা খুব বেশি থাকে। আর সকালে যতটা কষ্ট হচ্ছিল তার থেকে একটু কমেছে এখন যন্ত্রণাটা। আর একটা কথা তোমাদের বলার ছিল, যেহেতু তোমরা চিন্তা করো আমার জন্যে, আমার মেয়ের জন্যে, তো আমার গা হাত পা খুব কাঁপছে দেখো, শরীরটা উইক, এতটা উইক হয়ে গেছে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আমার মেয়ের জ্বরটা কমেছে, মেয়ে এখন একটু ভালো আছে। মেয়েকেও প্যারাসিটামল খাইয়েছিলাম, তো এখন 650 যেটা পাওয়ার ওইটা খাইয়েছিলাম, আর আমিও ওটাই খাই। আর তোমরা যে আমাকে কমেন্ট করছো, বলেছো যে, একটা বোন আমাকে কমেন্ট করেছে, বোন না দিদিভাই কমেন্ট করেছে লবঙ্গ মুখে দিতে। লবঙ্গটা মুখে রাখছি, কিন্তু তাতে যন্ত্রণা কিন্তু কমছে না, তবু দিয়েছি। আর সকালে আমাদের পাশে একজন মানে কাকিমা, বয়স্ক কাকিমা, অনেকটাই বয়স, আমি কাকিমা ডাকি তো প্রথম থেকে, তো এখনও কাকিমাই ডাকি। আর বন্ধুরা, আমার মেয়ে পড়ছে, শুনতে পাচ্ছ, মেয়ের একটু জ্বরটা কমলেই মেয়ে পড়ে, কালকে সারা রাত পড়েছে। তারপরে সকালে একটা প্যারাসিটামল খাইয়ে দিয়েছি, তারপরে আবার পড়তে বসেছিল। কেন, বেশি দিন তো বাকি নেই জানো, পড়াটাও তো করতে হবে। আর যেটা বলার ছিল, আমাকে কমেন্ট করেছো একটা দিদিভাই যে আমি পিজি হসপিটালে দেখাতে পারি। তো প্রথমে তো বলি বন্ধুরা, ওই দিদিভাইকে বলছি, সবাইকে বলছি না, কিন্তু দিদিভাই বলেছে তো দিদিভাইকে বলছি, দিদিভাই আমি পিজি হসপিটালে দেখাবো না, তার কারণ আমার জামাইবাবু পিজি হসপিটালেই দেখিয়েছিল, আর বমি আসছে, শুধু বমি পাচ্ছে।
পিজি হসপিটালের ডাক্তার আমার জামাইবাবুকে ফেলে রেখেছিল। শুধু বলতো কি হয়েছে সেটা বলতো না ক্লিয়ার, খালি বলতো দেখছি দেখছি বলে আজকে একটা ডাক্তারের সাইন নিয়ে আসো, এই ডাক্তারের সাইন নিয়ে আসো, ওই ডাক্তারের সাইন নিয়ে আসো। বন্ধুরা মেয়ে পড়ছে তো একটু ইগনোর করো, মেয়ে পড়ছে যেহেতু আওয়াজটা আসছে। আসলে এই ঘরে তো দরজা, আমার দরজা নেই ঘরে, তো পর্দাটা দিয়ে রাখি। আর মেয়ে পর্দাটা দিলে মেয়ে এক্ষুনি টেনশন করবে যে মাম্মা আবার হয়তো কাঁদছে, তো সেই জন্য বন্ধুরা আমি পর্দাটা দিলাম না। আর আমার ফোলাটা কিন্তু এখনও কমেনি, দেখো ফোলাটা দেখো, ফোলাটা কিন্তু কমেনি, ফোলাটা বেড়েই চলেছে। তো পিজি হসপিটালে আমি এই কারণেই দেখাবো না, ওখানকার ডাক্তার একদম কেয়ার করে না। দেখো আমি সবার কথা বলছি না, যেটা আমাদের সাথে হয়েছে। পিজি হসপিটালে আমার জামাইবাবুকে টানা 4 থেকে 5 মাস দেখিয়েছি, মানে ওখানেই ফেলে রেখেছিল। কোনো ট্রিটমেন্ট করতো না, কোনো ওষুধ দিত না, শুধু বলতো যে রিপোর্ট করো। তোমার 10 থেকে 12 বার শুধু বায়োপসি করেছে, বায়োপসি করে করে না জিনিসটা এতটা বেড়ে গেছিলো গলার মধ্যে, বুঝতে পারছো পুরো ছড়িয়ে গেছিলো টিউমারটা। বায়োপসি করলেই তো টিউমার, যেহেতু আমার মেয়ে পড়ে তো আমি কিছু কিছু জানি, তো সেই জন্যই বলছি। যেহেতু বায়োপসি করলে কি হয়, ধরো আমার উপরে হয় একরকম, ভিতরে যদি কোনো টিউমার থাকে সেটাকে যদি বায়োপসি করা হয়, ওটা না ক্যান্সার, টিউমার মানেই তো ক্যান্সার, তো ওটা ছড়িয়ে যায়, ছড়িয়ে গেলে পুরো বডিতেই ছড়িয়ে যায়। তো আমার জামাইবাবুর ক্ষেত্রে ঠিক তাই হয়েছিল। যখন ডাক্তারকে গিয়ে বলতাম ডাক্তারবাবু যন্ত্রণায় ছটফট করছে, মুখ দিয়ে রক্ত উঠছে, তো কেন এটা হচ্ছে, ডাক্তার বলতো কালকে আমাদের বোর্ড মিটিং আছে, মিটিং করব, তারপরে আপনাদেরকে জানাবো, এই বলে বলে কোনো ওষুধও দেয়নি। তো একটা মানুষ বিনা চিকিৎসায়, আমরা অনেক ডাক্তার দেখিয়েছিলাম, আর পিজি হসপিটালে বিশেষ করে দেখায়, যেহেতু হসপিটালটার নাম আছে, বড় হসপিটাল ওটা আমাদের এখানে কলকাতায় সব থেকে আমার মনে হয়। তো দেখিয়েছি, দেখিয়েও কোনো লাভ হয়নি। লাস্টে এনআরএসে নিয়ে গেছিলাম, আরজি করে নিয়ে গেছি, প্রাইভেটে যত ডাক্তার সব দেখানো হয়েছে, কোনো কিছুতেই কিচ্ছু হয়নি। লাস্টে ভেলোরে নিয়ে যাওয়া হয়েছে, তো ওখানে একদম লাস্টে নিয়ে যাওয়া হয়েছে। যদি প্রথমে নিয়ে যেতাম হয়তো মানুষটা বাঁচত। তো যাই হোক, ভগবানের কাছে তো আমাদের আর, মানে ভগবান যেটা চাইবে সেটাই হবে, তাই না? আমি ভগবানকে খুব বিশ্বাস করি, কারণ ভগবানের উপরে তো কেউ নেই। হয়তো আয়ু এইভাবে আয়ু শেষ, সেটাই। কিন্তু আমরা তো আমাদের দোষটা দিই, কারণ যার যেভাবে আয়ু আছে সে তো সেইভাবেই যাবে, কিন্তু আমরা এইভাবে আমাদের দোষটা কারণ দিই কেন? একটা মানুষকে বিনা চিকিৎসায় 10 মাস কিচ্ছু খেতে পারিনি, লিকুইড দিয়ে খাওয়ানো হতো, মানে লিকুইড খাওয়ানো হতো, চামচ দিয়ে খেত। লাস্টে যখন ভেলোরে নিয়ে যাওয়া হলো, নল ফিট করে দিল, নল দিয়ে খাওয়াতে হতো। তো ভেলোর থেকে এসে 1 সপ্তাহ বেঁচে ছিল, তারপরে আর বাঁচেনি, মারা গেছে। তো আমি পিজি হসপিটালে দেখাবো না, আমি অন্য কোনো হসপিটালে দেখছি। আমি একটু সুস্থ না হলে তো যেতে পারছি না, আগে আমাকে একটু সুস্থ হতে হবে। আর আমাকে একজন কমেন্ট করেছে, জানি না ফেক আইডি কিনা আমি বলতে পারছি না, তো সে যে আমাকে এইভাবে কমেন্টটা কেন করলো, আমার ভিডিওতে সে কী দেখেছে আমি জানি না। তোমরা আমার বন্ধুরা আছে যারা, তোমরা আমার ভিডিওগুলো একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখো, দেখে দেখবে আমি ভিডিওতে কি বলেছি। তো আমাকে এরকম একটা কমেন্ট এসেছে যে আমি নাকি নাটক করছি। আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো, একটা মা, হ্যাঁ, সে যন্ত্রণায় ছটফট করছে, তার এটা ফুলে গেছে, কথা বলতে পারছে না, সে বলছে আমি নাকি নাটক করছি। আচ্ছা এটা নাকি নাটক করার সময়? আর আমি যদি নাটক করি, কোনো রোগ নিয়ে নিশ্চয়ই কোনো নাটক করবে না কেউ। আর যাই হোক, কে করেছে কে করেনি আমি জানি না, কিন্তু আমি করছি না, কারণ আমি কিন্তু ভিডিওতে বলিনি যে আমার পায়ে ব্যথা, আমি হাঁটতে পারছি না। আমি কি এটা বলেছি একবারও? তুমি হয়তো, আমি সবাইকে না, যে আমাকে এই কমেন্টটা করেছে তাকে বলছি, ওই বোনটাকে বলছি। আমি বোন বলেই সম্মান দিচ্ছি তাকে, কারণ আমি কাউকে অসম্মান করতে চাই না, আর করিও না। সে আমাকে কমেন্টটা করেছে, তো আমি কি বলেছি যে আমার পায়ে ব্যথা আছে? আমি বলেছি আমার গলায় ব্যথা। আমার গলায় যদি ব্যথা হয় তো আমার হাঁটতে তো নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না। আশা করি তুমি বুঝতে পেরেছো। কেন তোমার মেন্টালিটিটা কীরকম আমি এটাই বুঝলাম, আমি এটাই বুঝতে পেরেছি তোমার মেন্টালিটিটা কী। তো যাই হোক, সেটা আমার বোঝা হয়ে গেছে, আমি এই নিয়ে আর কোনো কিছু বলবো না। একটা নেগেটিভ কমেন্টে আমার কিছু হবে না। আমাকে যারা ভালোবাসে, আমাকে দেখেই ভালোবাসে, আমাকে দেখেছে। আজকে আমি যদি নাটক করতাম নিশ্চয়ই আমাকে কেউ সাপোর্ট করতো না। তো যাই হোক, আর আমার পায়ে ব্যথা আমি বলিনি, বলেছি আমার পাটা ফুলে গেছে, কিন্তু আমি হাঁটা চলা সবই করতে পারছি, শুধু আমার শরীরটা কাঁপছে। তোমরা দেখতেই পারবে আমার গাটা কাঁপছে, তার কারণ আমার শরীরটা উইক হয়ে গেছে, আমার প্রেশারটা একদম লো হয়ে গেছে, হিমোগ্লোবিনটা কমে গেছে।
একটা মানুষের যদি হিমোগ্লোবিনটা কমে যায় তার তো শরীরটা কাঁপবে না। তো সেই দুর্বল থেকেই আমার এই আমি আস্তে আস্তে ধরে ধরে হাঁটছি। আমি একবারও বলিনি যে আমার পায়ে ব্যথা। তো যাই হোক, আমার এটা নিয়ে আর কিছু বলার নেই। তার মানসিকতা সে দিয়ে গেছে, আমার মানসিকতা সেই রকম না, তাই আমি তোমাকে বললাম। আশা করি বোন তুমি বুঝতে পেরেছো। তো যাই হোক, আর কিছু বলার নেই। আর আমার যারা বন্ধুরা আছে, যারা ফ্যামিলি আছো, তাদেরকে বলছি তোমরা যে আমাকে কমেন্টটা করছো, কমেন্টটা করো। আচ্ছা বলো তো, তোমাদের কি দেখে কী মনে হয় যে আমি নাটক করি? সত্যি মানুষে কেন যে এরকম কমেন্ট করে আমি জানি না। আর আমার যে কষ্টটা হচ্ছে না, সেটা একমাত্র আমিই বুঝি, আমিই জানি। আমার কষ্টটা কিন্তু কেউ ভাগ করে নেবে না। তুম তুমিও নেবে না। ওই বোনকে বলছি তুমিও নেবে না। কিন্তু আমাকে দেখে তোমার কেন মনে হলো যে আমি নাটক করছি? যাই হোক, আমার মেয়ে এখন একটু ভালো আছে। আর একজন প্রশ্ন করেছে যে আমি কোথায় থাকি? আমি বেলঘরিয়ায় থাকি। বারবার বললাম, এইভাবে অ্যাড্রেস তো পাবলিক করা যায় না আর বলা যায় না। তো আমি কিভাবে বলবো তোমাকে? তুমি আমাকে কমেন্ট করো, আমি বলবো। আর আমার বাড়ি বললাম তো বেলঘরিয়ায়। আমার বাড়ির থেকে দক্ষিণেশ্বর 7 মিনিট লাগে। কাছেই থাকি আমি, বেশি দূরে থাকি না আমি। হাই রোডের কাছে। আর ওই দাদাভাইটাকে বলছি যে আমাকে যারা আমার সবার রোজ দিন কমেন্ট করো, আমার ভিডিও দেখো, আমার সব ফ্যামিলিকে বলছি, সব বন্ধুদেরকে বলছি, তোমরা প্রার্থনা করো। আমার জ্বরটা একটু কমেছে, কিন্তু আমার হিমোগ্লোবিন তো এখনও আমি টেস্ট না করলে জানতে পারবো না। তো পরীক্ষা করার মতন এক্ষুনি আমার কাছে টাকা নেই গো। তো আমি এক্ষুনি ট্রিটমেন্ট করতে পারবো না। আমি হসপিটালে যাব শুক্রবার দিন, গিয়ে আমি দেখাবো। আর আমি বিএন বোস হসপিটাল আমি কেন যাব বলেছি, তার কারণ যেহেতু আমাকে ব্যারাকপুরে কষ্ট হলেও আমাকে যেতে হবে। আর এটা যেহেতু আমার বাড়ি বেলঘরিয়ার থেকে ব্যারাকপুর কাছে, ট্রেনে করে যাব, কোনো অসুবিধা নেই। আর পিজি হসপিটাল বাসে করে যেতে হবে অনেক, ট্রেনে করেও যাওয়া যায় মনে হয়। আমি কোনোদিন যাইনি, তো আমার ওই রাস্তাটা জানা নেই। এখন হয়তো বলবে যে আমি কলকাতায় থাকি, তাহলে কেন জানি না। দেখো, রাস্তাঘাটের সম্বন্ধে অতটা আমি জানি না, কারণ আমি রাস্তায় বেরোই না বেশি। আমার শুধু যেটুকু কাজ করি, কাজ আর আমার বাড়ি আর আমার মেয়ে, এইটুকুর মধ্যেই আমি থাকি সবসময়, এইটুকু এরিয়ার মধ্যে। তো এই জন্যে ব্যারাকপুরে যেহেতু যাবো আমি, আমার মেয়ের সিভিল কাস্টের সার্টিফিকেটটার জন্য আমাকে যেতেই হবে। না হলে ওর ফর্মটা ফিল আপ করতে পারবো না। মেয়ে যে এত কষ্ট করে পড়ছে, যদি ফর্মটাই ফিল আপ না করতে পারে, তাহলে ওর পড়াশোনাটাই তো ক্ষতি। এমনি তো ক্ষতি হয়ে গেছে অনেক, আমার শরীর খারাপ হয়ে, ওর শরীর খারাপ হয়েছে, তারপরে টিচার নেই, টিচার ছাড়া একটা মেয়ে পড়ছে। আমি এগুলো নাটক করব? সত্যি। তো যাই হোক, আমি ওই ওই কথা বাদই দিলাম। আমি আমার যারা বন্ধু আছে তাদেরকে বলছি। আর কল্লোল দাদাভাই যে আমার সাথে দেখা করতে চেয়েছে, কল্লোল চ্যাটার্জি, আমি যাব ব্যারাকপুরে, আমার মেয়েকে সিভিল সার্টিফিকেট করবো, প্রশাসন ভবনে যাব, তারপরে হসপিটালেও যাব। যদি আমি দেখা করতে পারি, সত্যি আমার অনেক ভাগ্য যে না, আমার সাথে কেউ দেখা করবে বলেছে। আর এই এতটা যে বলেছো দাদাভাই, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দিতে চাই না, আমার ভালো লাগে না ধন্যবাদের কথা বলতে। অনেক, হয়তো ভগবানের মতন তুমি আমার কাছে, আমার সাথে দেখা করবে, তুমি হয়তো একজন আমার মা সন্তোষীমা হয়তো তোমাকে পাঠাবে কি পাঠাচ্ছে, যদি দেখা হয় তো আমি বলতে পারবো। তো যাই হোক, আর আমার মেয়ের সিভিল সার্টিফিকেট করতেই হবে বন্ধুরা, না করলে আমার মেয়ের এই সিভিল সার্টিফিকেটের আমি ফেসটা দেখাবো তোমাদেরকে। ওর মুখের সাথে এখন কোনো মিল নেই। একটা বাচ্চা ছোট থেকে বড় হতে তো না, তার মুখ অনেকটা চেঞ্জ হয়, কিন্তু আমার মেয়ের মুখটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। ওর যে আমি সার্টিফিকেটটা করেছি ছোট বয়সে, একদম 3.5 বছর বয়সে করেছি, তো সেটাতে না ওর একদম ফেসটা বোঝা যাচ্ছে না। আর আমি আগের থেকে একটু আমার জ্বরটা কমেছে বলছি, কিন্তু আমার ব্যথা কমেনি, আমার ফোলাটাও কমেনি। তো আমি কিছু খেতে পাচ্ছি না এখনও। আর শরীরটা এতটা উইক, আমাকে একটু ফল, একটু দুধ, একটু জ্যান্ত মাছ এগুলো খেতে হবে। হয়তো হিমোগ্লোবিনটা কমে যাবে, কেন মানে ঠিক হয়ে যাবে ডাক্তার বলেছিল। কিন্তু সেটা তো আমি খেতে পারি না, আমি কাজ না করলে তো খেতে পারবো না। আমি সুস্থ হয়ে যদি কাজে বেরোতে পারি, আবার কথা বলতে বলতে না জড়িয়ে যাচ্ছে, তারপরে আমি আবার নিজেকে ট্রিটমেন্ট করতে পারবো। আমার মেয়েটাকেও তো একটু খাওয়াতে হয় ভালো, কারণ আমার মেয়ে এত কষ্ট করে পড়ে, এত পড়া। যারা নিটের প্রিপারেশান নিচ্ছে বুঝতেই পারছো তাদের পড়ার কতটা চাপ।
আর আমার মেয়ে একজন 6 মাসের বেবি, মিস ক্যারেজের বাচ্চা একটা। তো তাকে ডাক্তার সবসময় চেক আপে রাখতো। 12 বছর পর্যন্ত আমি চেক আপ করিয়েছি 3 মাস পরে পরে। হসপিটালে যখন নিয়ে যেতাম, একজন বড় সার্জেন ডাক্তার যে আমার মেয়েকে দেখতো, ওনার এখন বয়স হয়ে গেছে। জানো তোমরা বন্ধুরা, আমার ওই যে ডাক্তারবাবু আমার মেয়েকে এতটা ভালোবাসে, গেলেই অঙ্ক করতে দেয়। আমার মেয়ে অঙ্কে খুব ভালো, অঙ্কে তো পুরো 100তে 100 পেতো ছোটোর থেকে। আর এই পুরো এইচএস দিয়েছে তখনও। তোমরা চাইলে আমার মেয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টও দেখাতে পারি আমি, কেন আমার মেয়ের রেজাল্ট এত ভালো তোমরা ভাবতেই পারবে না যে একটা 6 মাসের মিসক্যারেজের বাচ্চা, তার রেজাল্ট এতটা ভালো। আমার মেয়ের সব কিছু ভালো, শুধু কি বলো তো, আমার মতন একটা অভাগী মার কাছে জন্ম নিয়েছে, তো তাই ওকে আমি ঠিক মতন একটু ভালো খেতে দিতে পারি না, ভালো পড়াশোনার জিনিস দিতে পারি না, এটাই। কিন্তু আজকে যদি ওর বাবা থাকতো হয়তো ভালো হতো, কিন্তু ওর বাবা তো মেয়ে হয়েছে দেখে আমার, ওর বাবা যখন মেয়ে হয়েছে তখন কিছু বলেনি। হসপিটালে যখন আমাকে ফেলে রেখে আসে, পালিয়ে আসে সবাই, তখন কিন্তু আমাকে নার্সরা ডাক্তাররাই আমার মা বাবাকে খবর দিয়েছিল। ওখান থেকে আমি বাপের বাড়িতে যাই। তখন এরা তো আমাকে নিতে চায়নি, মেয়ে হয়েছিল দেখে। আমি তো জোর করে শ্বশুরবাড়িতে রয়েছি। আমি একটা কথাই বলেছিলাম, আমাকে দেখে শুনে বিয়ে করেছে, আমি শ্বশুরবাড়ি থেকে কেন চলে আসব? কেন বলো তো বন্ধুরা? একটা 13 বছরের মেয়ে যখন বিয়ে হয় না, তার লাইফে সে কী বোঝে? এখনকার বাচ্চাদের ব্যাপার আলাদা। তখন না আমরা খুব বোকা ছিলাম, আমি বোকা ছিলাম। আর আমি বোকা ছিলাম বলতে কি, এত চালাক, মানে এখন যতটুকু বুঝি, একটা 13 বছরের মেয়ে আর এখনকার একটা ম্যাচুরিটি মা, সে কি এখন আমি জিনিসটা বুঝতে পারি। তো এই বয়সটা যদি আমার তখন থাকতো, আমি কিন্তু হারকিস আমি বিয়ে করতাম না, সত্যি পালিয়ে যেতাম আমি বিয়ের দিন। আমার মা বাবা যখন আমাকে বিয়ের পিঁড়িতে বসাচ্ছে না, ওই ছোট মেয়েটাকে, তখন আমার মা বাবাকে অনেক বলেছে, তোমরা মেয়েটার জীবনটা শেষ করে দিচ্ছ। তখন আমার মা বাবা একটা কথাই বলে, আমাদের 3 মেয়ে 2 ছেলে, ভাড়া থাকি, কিছু নিতে চাইছে না, দেখে শুনে বিয়ে দিই। আমার হাজবেন্ড আমার থেকে বয়সে অনেকটা ডিফারেন্স, 10-11 বছরের বড়। তখন একটা 13 বছরের মেয়ে আর একটা 23 বছরের ছেলে, তাহলে সে আমার থেকে কতটা ডিফারেন্স এবার তোমরাই বুঝে নাও। তো মেয়ে হয়েছে আমার শ্বশুরবাড়িতে, সবাই আশা করেছিল ছেলে হবে, যেই মেয়ে হয়েছে আমাকে নেয়নি। তো আমি জোর করে মেয়েকে নিয়ে যখন এসেছি, তখন আমার শাশুড়ি দরজায় দাঁড়িয়ে রয়েছে, আমাকে ঢুকতে দেবে না, বলছে এই বাড়ি থাকতে গেলে চাকরের মতন থাকতে হবে, সমস্ত কাজ করতে হবে, আর তোমার মেয়ের দায়িত্ব, মেয়ের দুধের খরচা। আমার মেয়ে তো 6 মাসের বেবি, তা আমার মেয়ে না কোনোদিন বুকের দুধ খেতে পারেনি, ও সব সময় তোলা খাওয়াতে হয়েছে। তো তোমার মেয়ের খরচা, খাওয়া খরচা আমরা কিচ্ছু দেবো না। তখন বন্ধুরা, ওই 14 বছর আমি মা হই, ওই 14 বছরের মেয়েরা সে কী ডিসাইড করতে পারে তোমরা আমাকে বলো এটা। তখন আমি আবার বলছে আমার শাশুড়ি, মা বাবার সাথে সম্পর্ক রাখা যাবে না, সব সম্পর্ক শেষ করে আমাদের বাড়ি থাকতে হবে, এত আমার মা বাবাও যেন না আসতে পারে। তো আমার মা বাবার সাথে টানা 7 বছর কোনো সম্পর্ক ছিল না। আমার শাশুড়ি আমাকে, মেয়ে যেন খাদ্য, দুধ খাওয়ার জন্যে খেতে দিতে পারতাম না। আমি কথাগুলো আজকে বলতাম না, আমার কষ্ট হচ্ছে তো তাই বলছি। একজন বলেছে তো নাটক করছি, আমার এই চোখের জলটা দেখে কি মনে হয় যে আমি নাটক করছি? বলো তো তোমরা, নাটক করে কি হবে? তোমাদের থেকে আমি টাকা নিচ্ছি না কিছু নিয়েছি যে তোমরা আমাকে এরকম বলছো? তোমরা ভুল, তুমি একজনই বলেছে আমাকে। তো আমি না অনেক কষ্ট সহ্য করেছি। তো ওই 14 বছরের মেয়েটার লাইফে কী ছিল, সেই থেকে আমার হাজব্যান্ড ছাড়া আমি একা আমার মেয়েকে সেলাই করতাম। তখন থেকে আমি সেলাই করি, কোনো সেলাই জানতাম না, সেলাই শিখতাম, পাশে ওই ব্লাউজ, হেম, টেডি বিয়ার এইসব বানাতাম, হাতের কাজ করতাম। আর আমার মেয়েকে 10 টাকার, 20 টাকার, তখন তো একটু কমও ছিল দাম, আর তখন ইনকামও অনেক কম, 1.5 টাকা নিত একটা ব্লাউজ, 1.5 টাকা, 1 ডজন ব্লাউজ 2.5 টাকা। এই করে করে আমার মেয়ের দুধ কিনে দিতাম। একটা আমার হাজবেন্ড তখন থেকেই বাইরে খুব, মানে বাজে নেশা, বলতেও খারাপ লাগে এই কথাগুলো, তবু বলছি, বাইরে একটার পর একটা পরকীয়া করেছে, আমার সাথে সম্পর্ক রাখতো না, কিন্তু তারপরেও আমি শ্বশুরবাড়িতে রয়েছি।
শুধু আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে। কেন আমার মেয়েকে ছেড়ে আমি কোথায় যাব? আমার মা বাবা তো রাখতে পারবে না, সেখানে থাকতে পারবো না, ভাড়া থাকে। তবু মা বাবা বলেছিল তুই চলে আয়। আমি বলেছি না, আমার মেয়েটাকে আমি মানুষ করতে পারবো না। কেন আজকে মা বাবার কাছে থাকলে হয়তো এই জায়গায় আমার মেয়েটাকে আনতে পারতাম না। এই পড়াশোনা করি আজকে এই জায়গায়। মা বাবা বলেছিল মাধ্যমিক দিয়ে বিয়ে দিয়ে দে, আমি দিইনি। আমি সেই থেকে কষ্ট করে খালি মেয়ের মুখের দিকে তাকিয়ে মেয়েকে পড়াচ্ছি। আমার মেয়ে শুধু পড়াশোনা ছাড়া আর কিচ্ছু বোঝে না, শুধু একটু পড়তে চায়। শুধু বলে মাম্মা আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। এরকম মেয়েকে না পড়িয়ে কেউ পারে বলো তো? তাই আমি সেই থেকে বন্ধুরা কষ্ট করে শুধু আমার মেয়ের জন্য আমি বেঁচে আছি, আর এখনো অবধি কষ্ট করে যাচ্ছি। এর জন্য একটু দুধের জন্য আমার মেয়েটা কত কেঁদেছে। কাঁদলে কেউ কোলে নিত না আমার শ্বশুরবাড়িতে। কি বলতো জানো, মেয়ে সন্তান খেতে নেই, মেয়ে সন্তান খেতে নেই, কেন খেতে দেব? তো কোনো মা সে কী করে পারে? সে বুকের দুধ খেতে পারতো না, তাকে একটু টিপে টিপে এই যে এইটুকু দুধ গুলে গুলে ঝিনুকে খাওয়াতাম। আবার 3 মাস পরে যখন আরজি করে চেক আপ করতে নিয়ে যেতাম, আমার সাথে কেউ যেত না, আমার মেয়েকে নিয়ে আমি একা যেতাম। তখন আমি লুকিয়ে আমার মা বাবার সাথে দেখা করে আসতাম। তাহলে বলো তো, একটা 14 বছরের মেয়ে মা হয়েছে, সে তো নিজে পালিয়ে বিয়ে করেনি, দেখে শুনেই তো নিয়ে এসছো তোমরা। তারপরেও আমি এত অত্যাচার সহ্য করেছি, কিন্তু আমি আমার বাচ্চাকে ফেলে কিন্তু আমি চলে যেতে পারিনি। কারণ আমি জানি মেয়েদেরকে মেনে নেয়নি। আমি যদি চলে যাই আমার মেয়েটা কি আর বাঁচবে না। 6 মাসের বেবি, সে বাঁচে? তখন বন্ধুরা আমি একটু একটু সেলাই করতাম, আর ওই মেয়েকে মানুষ করতাম। যখন মেয়েকে স্কুলে ভর্তি করতে যাই, আমার মেয়ে কাজ করতাম বাড়িতে সংসারে, আর মেয়েকে বলতাম পড়তে বস। ওকে পড়তে বসাতাম, আর বলতাম জোরে জোরে পড়, আমি যাতে শুনতে পাই, তাহলে বানান ভুল করলে আমি তোকে বলে দিতে পারবো। সেই সময় আমার মেয়েকে পড়াতাম। আর আমি স্কুলে যখন ভর্তি করতে যাই একটা ইংলিশ মিডিয়ামে, সেই সময় বলে যে মেয়েকে ভর্তি করবে, মেয়ে পরীক্ষা দিতে পারবে আমাকে দেখে। তখন মেয়ে পরীক্ষা দিল, আমার মেয়ে ফার্স্ট হয়েছে। সেই সময় তখন ওই যে স্কুলের যে স্যার, ইংলিশ মিডিয়ামে যে স্কুলে গিয়েছিলাম, তখন আমার মেয়ের 2.5 বছর পুরো হয়নি, 6-7 মাস এরকম, 2 বছর 6 মাস কি 7 মাস হবে। তখন ওই স্যার বলছে এইটুকু বাচ্চা সব লিখে দিল ইংলিশে, ইংলিশে ABCD 1 2 বানান সব শিখিয়েছিলাম আমি বাড়িতে। তখন আমার মেয়ে যেই লিখে দিয়েছে, তখন ম্যাডামরা বলছে কি মেয়ে তো পড়াশোনায় খুব ভালো, আপার লোয়ারে পড়াতে হবে না, ওকে নার্সারিতে ভর্তি করে দাও। আমি বললাম আমার মেয়ে এত ছোট, নার্সারিতে কেন ভর্তি করব? তখন বলছে কি না, নার্সারিতে দাও, তোমার মেয়ে পড়াশোনায় খুব ভালো হবে। তখন আমার মেয়েকে বন্ধুরা নার্সারিতে ভর্তি করে দিলাম। তারপরে আমার মেয়ে ভালো রেজাল্ট নিয়ে পাশ করলো, ফার্স্ট হলো, সব বিষয় 100তে 100 পেয়েছে। আর ওদের স্কুলে না ইংলিশ আর হিন্দি ছিল, বাংলা ছিল না, অত কম ছিল, লাস্টের দিকে একটা সাবজেক্ট ছিল। আমার মেয়ে পড়তো স্কুলে, গ্রিনল্যান্ড স্কুলে পড়তো, স্কুলের নাম গ্রিনল্যান্ড। কিন্তু ওই যে স্কুলের যে মানে স্যার, ওই মালিক আমি বলবো, ওই স্কুলটা উনিই চালাতেন, ওনারই স্কুল। আর উনি সব ম্যাডামদের ডেকে স্কুলে চালাতো। ওই স্যার আমার থেকে না টাকা নিত না, মাঝে মাঝে নিত না। মাসে একটা মায়না ছিল 450, প্রথমে ছিল 350, তারপরে 400-500 এরম বাড়লো। তখন আমি স্যারকে বললাম স্যার আমার তো টাকা নেই, আমি কি করে পড়াবো? বললো তোমাকে টাকা দিতে হবে না, তোমার মেয়ে পড়ুক। লাস্টে যখন ওদের স্কুলে ছিল নার্সারি, তারপরে KG 1, KG 2, তারপরে স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2, 3, 4 এইভাবে। লাস্টে আমাকে বললো তোমার মেয়ে পড়াশোনা এতটা ভালো, KG 2টা পড়াতে হবে না, ওকে একবারে স্ট্যান্ডার্ড 1-এ ভর্তি করে দাও। নার্সারির পরে KG 1, তারপর KG 2, KG 2টা আমার মেয়েকে পড়ায়নি, স্ট্যান্ডার্ড 1, 2, 3, 4 পড়েছে। তো আমার মেয়ে পড়াশোনায় এতটা ভালো ছিল বন্ধুরা, আমার মেয়েকে আমি কষ্ট করে পড়িয়েছি। তারপরে যখন ওখান থেকে নিয়ে চলে আসলাম ক্লাস 4-এ 5-এ, আমার মেয়ের ভালো ভালো স্কুলে নাম উঠেছে, মেয়ে পড়াশোনা করছে। মেয়ে যখন মাধ্যমিক রেজাল্ট করলো, এত ভালো রেজাল্ট করলো, আমার পাড়ার সারা পাড়ার লোক সবাই আমাকে বলতো মিষ্টি খাওয়াবে না, মেয়ে এত ভালো রেজাল্ট করেছে। আমার মেয়ে এসে বললো মা আমি সায়েন্স নিয়ে পড়বো। আমি বলছি শোনো আমি কী করে পড়াবো? তখন মেয়ে খুব কান্নাকাটি করছে, ও সায়েন্স ছাড়া অন্য কিছু নেবে না। সেই সময় স্কুলে যখন গেছি, স্যারেরা বলছে কি তোমার মেয়ে সায়েন্সে এত ভালো, তুমি কমার্স কেন দিতে চাইছো? আমি কমার্সে চাইছিলাম যে ব্যাংকে ট্যাঙ্কে চাকরি করুক, কেন ডাক্তারের লাইনে অনেক খরচা, আমি চালাতে পারবো না। তখন আমার মেয়ে
আর স্কুলের স্যারেরা বলছে তোমার মেয়ে একটা এত ভালো স্টুডেন্ট, সব লেটার নিয়ে পাশ করেছে, ওকে সায়েন্সেই ভর্তি করো, ও যেটা চায় সেটাই করুক, তোমার ইচ্ছে মতন তো হবে না। তখন আমার মেয়ে বলছে, কাঁদছে। আমি বাড়ি এসে বললাম, আমার শরীরে রক্ত বিক্রি করে হলেও তোকে পড়াবো, তুই পড়। তখন থেকে বন্ধুরা আমার জার্নি চলছে, আমার মেয়ে ডাক্তার হবে। তো এই হলো আমার কষ্টর জীবন। তখন থেকে আমি এত কষ্ট করে আমার মেয়েকে পড়াচ্ছি, আর আজকে সেই মেয়ে এত ভালো রেজাল্ট নিয়ে পাশ করে এখন নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, আমি টিচার দিতে পারছি না। একটা মায়ের কাছে এর থেকে আর কষ্টর কি আছে বলো? তো যাই হোক, অনেক কথা বললাম, কমেন্টে রিপ্লাই আজকে দিতে পারলাম না, তোমরা ক্ষমা করে দিও। আমার ফোনে নেট নেই, তো মেয়ে অনলাইনে ক্লাস করছিল, তো আমি নেট থাকছে না আমার, যেহেতু নেট 1.5 GB নেট, আমার ভিডিও দিতে হয়, তো নেট নিতে পারি, থাকে না। তো আমি যেটুকু পারবো দেখে নেব। খুব কষ্ট হচ্ছে বুকে, কাঁদলে না বুকে খুব ব্যথা করে, কষ্ট হয়। তো যাই হোক, ওই দাদা যারা আমাকে কমেন্ট করো, দাদা ভাই, দিদি ভাই, বোন, তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, আর একটু একটা করে লাইক দিও তোমরা। আর যারা নতুন আমার ফ্যামিলিতে এসছো, তোমরাও একটা করে লাইক দিও, আমার ফ্যামিলির আমার সাথে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, মানে ঘরের মেয়ে হিসাবে, একটা দিদিভাই হিসাবে আমার পাশে একটু থাকো গো। আমি খুব অসহায় একটা মা, আমার মেয়েকে আমি মানুষ করতে চাই, মানুষের মতন মানুষ করে দেখাতে চাই, যারা আমাদেরকে ফেলে দিয়েছিল, আমাকে আমার মেয়েকে ফেলে রেখে এসেছিল, আজকে আমার মেয়েকে আমি ডাক্তার বানিয়ে দেখাতে চাই যে একটা মেয়ে, ছেলেই সব কিছু না পৃথিবীতে, একটা মেয়েও সব পারে করতে। এটার জন্য আমার লড়াইটা চলছে। তো আজকে অনেকগুলো কথা বললাম তোমাদেরকে, আমার কষ্টর থেকে বললাম, কারণ বন্ধুরা, আমার জীবনে যে কষ্ট করেছি না, আমার মতন কষ্ট আমার মনে হয় না কোনো মেয়েরা করেছে। একটা মেয়ে, আমি সেই 14 বছরের মেয়ে, মানে 13 বছরে বিয়ে হয়, 14 বছরে তো মা হয়েছিল, 14 বছর বলছি, সেই থেকে আমার জার্নিটা বুঝতে পারছো, আমি কতগুলো বছর এই কষ্ট করে কাটালাম একা। আর এখনও কিন্তু কোনোদিন নিজের কথা ভাবিনি, সবসময় আমার মেয়ের কথা ভেবেছি, যে না, আমার মেয়েকে আমার মানুষ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, একটা করে লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হলে। আর ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থেকো। আর কেউ, আমার মতন অনেক বাড়িতে আছে এখনও বধূ, মানে মেয়ে হলে দেখতে পারে না, ছেলেকে ভালোবাসে, এটা করো না গো। মেয়েরাও মানুষ, ছেলেরাও মানুষ, সবাই মানুষ। পৃথিবীতে না ছেলে মেয়ে দুটোই সমান, কেউ এরকম ভাগাভাগি করে দেখো না। একটা ছেলেকেও জন্ম দিতে কষ্ট হয়, একটা মেয়েকেও জন্ম দিতে কষ্ট হয়, আমি একটা মা হয়ে বলছি। তো একটা ছেলে একটা মেয়ে, মেয়ে হলে কি কষ্ট, এরকম বলতো আমার শাশুড়ি। ছেলে হলে সোনার আংটি, আর মেয়ে হলে কোনো দাম নেই, শ্বশুরবাড়ি গিয়ে খুন্তি নাড়বে, পড়াশোনা করিয়ে কী হবে। এই কথাটা আমার বাবা মাও বলতো, তুই এত কষ্ট করে ওকে পড়াচ্ছিস কেন, ওকে বিয়ে দিয়ে দে, মাধ্যমিক পাশ করেছে, বিয়ে দে। বন্ধুরা, আমি আমার মা বাবাকে একটা কথাই তখন বলে মা বাবার সাথে ঝগড়া করে চলে আসি, যে তোমরা আমার জীবনটা শেষ করেছো, আমি আমার মেয়ের জীবন শেষ করতে দেবো না। আমার মেয়েকে, আমি যতদিন বেঁচে থাকবো আমার মেয়েকে আমি পড়াবো। আর সেই জন্য সেই থেকে আমি এই যে লড়াই করে যাচ্ছি, আমি দিন রাত 24 ঘন্টা খেটেছি, কিন্তু ভগবান আমার একটা রোগ দিয়েছিল, সেই বড় একটা সার্জারি হয়, তখন থেকে আমাকে ডাক্তার বলে আমি ভারী কাজ করতে পারবো না। সেই জন্য এখন আমি মেশিন চালাতে পারি না, আমি হাতের যেগুলো করা সেই সেলাইয়ের কাজ করি, কাটিং করি, আমি কাটতে পারি, ব্লাউজ, চুড়িদার, সব কিছু হাতের কাজ আমি জানি। তো ওই একটা যদি চুড়িদার বানাই, হাতে ব্লাউজগুলো যে সেলাই করি, একটা করলে 200 টাকা 300 টাকা পিস, আমি ওই সব কাজই করি, যাতে একটু টাকাটা বেশি হলে আমার মেয়ের দুটো খাতা কিনে দিতে পারি, মেয়ের দুটো বই কিনে দিতে পারি, আর যেটুকু ইনকাম করে নিয়ে আসি সেইটুকুই। আর একজন জিজ্ঞেস করেছে আমার লোন কত, আমার লোন শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, আমি একটা মেয়ে হয়ে কি করে চালাই সেটাই বলবে। আমি বন্ধন থেকে 1.5 লাখ টাকা তুলেছি, তারপরে এই ঘর করেছি। আমার তো ঘর ছিল না, আমাকে তো শুধু একটা পুকুরে, একটা জঙ্গলের মধ্যে একটুখানি জায়গা দিয়েছিল আমার শ্বশুর শাশুড়ি, যেহেতু পার্টির লোক জানিয়েছিলাম তাই। তো সেখানে ঘর করতে গেলে টাকা লাগতো। একটা বেলেস্টার লোন আছে, তোমরা শুনেছো কি জানি না, সেখান থেকে 50,000 টাকা তুলেছিলাম। আর একটা মুদির লোন আছে 20,000 টাকা। আমার 3টে লোন আছে, তোমরা দেখতে চাইলে আমি লোনের বইও দেখাতে পারি, আমার লোন চলছে, সব 26 সালে জুলাই মাসে গিয়ে শোধ হবে। তো আমার 3টে লোন, একটা 50,000, একটা 1.5 লাখ, আর একটা 20,000।
আর প্লাস সোনার জিনিস রয়েছে, মতুর ফাইন্যান্সে যা সোনার জিনিস ছিল সব বন্ধ করে রেখে এসেছি, সেখানে আমাকে মাসে 2,000 টাকা দিতে হয়। তো 2,000, 2,000, 4,000, আরেকটা 3,000, আরেকটা মাসে 8,000। তো এতগুলো লোন যে চালায় তার মাথা ঠিক থাকে? সে যন্ত্রণাতে কাঁদলেও কিছু করার নেই, আমাকে কাঁদতে কাঁদতে গিয়েও আমাকে লোনের জন্য আমাকে কাজ করতে হয়। আর আজকে যদি আমার এই লোনগুলো না থাকতো, হয়তো আমার মেয়েকে আমি ভালোভাবে পড়াতে পারতাম, আমার কোনো অসুবিধা হতো না। আজকে আমার লোনগুলোর জন্যই আমি পারছি না মেয়ের কিছু কিনে দিতে, মেয়ের পড়াতে, মেয়ের সব কিছু পেপার ঠিকঠাক করে দিতে পারছি না। মক টেস্ট পেপার কী করে নেবো জানি না, ফর্ম কীভাবে ফিল আপ করবো জানি না, 1,500 টাকা লাগে ফর্ম ফিল আপ করতে, জানি না বন্ধুরা। তো ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে গেছে, যেহেতু তোমাদের অনেক কথা শেয়ার করলাম তোমাদের সাথে, সেই জন্যে। তো কেউ কেটে কেটে দেখো না গো বন্ধুরা, যদি না ভালো লাগে দেখো না, কিন্তু স্কিপ করো না। তো তোমরা যদি ভিডিওটা দেখো পুরোটা দেখো, না হলে না টাইম দেয় না এখানে, কোনো টাইম যদি না দেয় তাহলে আমার এখান থেকে কিচ্ছু হবে না। তো তোমরা যদি ভিডিওটা দেখো পুরো দেখো, না দেখলে স্কিপ করে চলে যেও, কিন্তু দেখলে পুরোটা দেখো। অনেকে কী করো একটু কেটে কেটে দেখো, আমার এখানে কোনো টাইম দেয় না। হ্যাঁ, আমার ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমার শরীরটা খারাপ আর কাজ করতে পারি না, আস্তে আস্তে আমি তোমাদের কথা বলি, তো এই জন্য আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখো একটু কষ্ট করে, আমি জানি সবাই নেট খরচা করে দেখো, তোমরা দেখো, স্কিপ করো না। আর একটা করে লাইক দিও, আর এই দিদিভাইটার পাশে একটু থাকো, একটু সাপোর্ট করো আমাকে তোমরা, একটু আমাকে দয়া করে আমার সন্তোষীমার কৃপায় একটু সাপোর্ট করো আমাকে, যাতে আমার এখান থেকে একটা আর্নিং আসে, আমি মেয়েটাকে একটু ভালো করে মানুষের মতন মানুষ করতে পারি, আমি নিজে একটু সুস্থ হতে পারি, ট্রিটমেন্ট করাতে পারি। আর কিছু বলতে পারছি না, কেন ভিডিও অনেক বড় হয়ে গেছে, এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো পরিবারকে নিয়ে। গুড নাইট। যেহেতু ভিডিওটা এখন শেষ করছি তাই এখনই বলে দিলাম বন্ধুরা। আর একটা কথা বন্ধুরা তোমাদের বলার ছিল, আমার মেয়ে শুধু তখন না, এখনও আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো, ওর পড়া ছাড়া আর কিছুই জানে না। তোমরা দেখবে চলো আমার মেয়ে কীভাবে একা একা পড়ছে আর একা একা প্রিপারেশন নেয়, ওর কোনো টিচার নেই, ও একা একাই পড়ে। আর আমার এই ঘরে যেটুকু যা জিনিস দেখছো না, সব আমি নিজে হাতে করেছি। একটু করে টাকা সেলাই করতাম, একটা করে পুজোর সময় আর পয়লা বৈশাখ আর পুজো যেই আসতো আমাদের কাজের সেলাইয়ের কাজটা বেশি হতো, তখনই আমি একটু করে জিনিস করি। ঘরের আজকে একটা খাট, এই একটু জিনিস, একটা বাসন, একটা হাতা, খুন্তি, এইভাবে একটু একটু করে আজকে যতটুকু জিনিস দেখছি আমি নিজে হাতে করেছি। আমার কিন্তু কিচ্ছু ছিল না, সব আমি নিজে হাতে কষ্ট করে করেছি। আজকে যতটুকু করার একা হাতে এই সংসারের জিনিসপত্র থেকে শুরু করে আমার মেয়ের পড়াশোনা, মেয়ের লাইফ সব আমি একা করেছি। একটা মার কত কষ্ট সহ্য করবে বলতে পারো তোমরা? বলতাম না, আমার খুব কষ্ট হয়েছে তাই বললাম। সেল প্লেটের মধ্যে এখানে আরবিসি তৈরি হয় এরিথ্রোব্লাস্ট থেকে, ডব্লিউবিসি লিউকোসাইট, আর প্লেটলেট তৈরি হয় ফ্র্যাগমেন্টেশন অফ দ্য থ্রম্বোসাইট। তারপর আরবিসিস আর ডিভয়েড অফ নিউক্লিয়াস ইন দ্য মোস্ট অফ দ্য ম্যামালসের ক্ষেত্রে একটা স্পেসিফিক ফিচার, যে আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, এন্ড দ্য নিউক্লিয়াস থাকে না, আর হচ্ছে এখানে ডিভয়েড অফ দ্য সাইটোপ্লাজম।